নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। গতকাল লোকসভার পর আজ বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী ভাষণ দিলেন। গতকাল লোকসভায় ঠিক যেভাবে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হলো, কখনো শোনা গেল ঝুট বলে কাওয়া কাটে স্লোগান, কখনো শোনা গেল সেম সেম, কখনো মণিপুর ইস্যুতে স্লোগান তুলে কার্যত বিক্ষোভ দেখালেন বিরোধীরা। আজকেও রাজ্যসভায় একইভাবে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হলো, কিন্তু আজ সামান্য ওলটপুরাণ। আজকে বিরোধীরাই প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন অভিযোগ তুলে ওয়াকআউট করলেন, আর বিরোধী শূন্য রাজ্যসভায় প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে গেলেন। মূলত কংগ্রেসকে আগাগোড়া আক্রমণ করলেন, উঠল বাংলার চোপড়া প্রসঙ্গ, কিন্তু প্রধানমন্ত্রী আক্রমণাত্মক ভঙ্গিতে কোথাও যেন বারবার কাটছিল সুর, ঢোক গিলছেন, বারবার জল খেতে দেখা গেল। কোথাও কি ভেবে বক্তব্য রাখতে হচ্ছে প্রধানমন্ত্রীকে? দেখুন। মঙ্গলে লোকসভায়, বুধে রাজ্যসভায়। মঙ্গলে কংগ্রেসকে 99 খোঁচা, বুধে কংগ্রেসকে रिमोट कंट्रोल उपमा। 24 के चुनाव में कांग्रेस के लिए भी इस देश की जनता ने जनादेश दिया है, और इस देश की जनादेश है कि आप वहीं बैठिए, विपक्ष में ही बैठो, और तर्क खत्म हो जाए तो चीखते रहो, चिल्लाते रहो। अब ये लोग ऐसे हैं जिन्होंने ऑटो पायलट मोड पे सरकार चलाने का या तो रिमोट पायलट पर सरकार चलाने का उनको आदी है, इसलिए वो कुछ करना धरने में विश्वास नहीं करते। वो कुछ करने धरने में विश्वास नहीं करते, वो इंतजार करना जानते हैं। লোকসভার মতোই রাজ্যসভাতেও বিরোধীদের আক্রমণের স্ট্র্যাটেজি মোদির। সরকারের অস্বস্তি ইস্যু, নিটের প্রশ্ন ফাঁস, মণিপুর নিয়েও বক্তব্য রাখেন মোদি। आदरणीय सभापति जी, राष्ट्रपति जी ने अपने संबोधन में पेपर लीक को एक बड़ी समस्या बताया है। मेरी अपेक्षा थी कि सारे दल दलीय राजनीति से ऊपर उठकर इस पर अपनी बात रखते हैं, लेकिन दुर्भाग्य से इतना संवेदनशील महत्वपूर्ण मुद्दा भी, मेरे देश के नौजवानों के भविष्य के साथ जुड़ा मुद्दा भी इन्होंने राजनीति के भेंट चढ़ा दिया। इससे बड़ा दुर्भाग्य क्या हो सकता है? आदरणीय सभापति, केंद्र और राज्य सरकार सभी से बातचीत करके शांति के लिए, सौहार्द रास्ता खोलने के लिए लगातार प्रयास कर रही है। छोटे छोटे इकाइयों को जोड़ करके इन ताने बाने को गूंथना एक बहुत बड़ा काम है, और शांतिपूर्ण तरीके से हो रहा है। बीते समय में पहले की सरकारों में ऐसा नहीं हुआ है। गृह मंत्री स्वयं कई दिनों तक वहां रहे। এদিন ফের কংগ্রেসকে জরুরি অবস্থা জারি নিয়ে খোঁচা মোদির। পাশাপাশি মোদির বিস্ফোরক দাবি, যখনই গুরুতর পরিস্থিতি তৈরি হয় তখনই দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীভুক্তদেরই মার খেতে হয়, আর ওই পরিবারটি বেঁচে যায়। প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন ঝুট বলে কাওয়া কাটে ও শরম করো স্লোগান তোলেন বিরোধীরা। ताकत देने का प्रयास किया, चाहे फसल के लिए। এরপরই রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। মোদির কটাক্ষ, আসলে বিরোধীদের স্লোগান দেওয়া, হল্লা করা ছাড়া আর কিছুই বলার নেই, আর এরা একটা জিনিসই পারে, ময়দান ছেড়ে পালানো। सभापति जी, देश की जनता ने हर प्रकार से उनको इतना पराजित कर दिया है कि अब उनके पास गली मोहल्ले में चीखने के सिवाय कुछ बचा नहीं। नारेबाजी, हो हल्ला और मैदान छोड़ के भाग जाना, यही उनके नसीब में लिखा हुआ। এখানেই শেষ নয়। মোদি এদিন তার বক্তব্যের শুরুতেই কংগ্রেসের 1/3 সরকারের কটাক্ষের জবাব দিতে গিয়ে বলেন, বিরোধীদের মুখে ঘি চিনি পড়ুক।
और मैं कहता हूं वो जो कहते थे उनके मुंह में घी शक्कर। और ये मैं क्यों कह रहा हूं? क्योंकि उन्होंने बार बार ढोल पीटा था 1/3 सरकार। इससे बड़ा सत्य क्या हो सकता है कि हमारे 10 साल हुए हैं, 20 और बाकी है, 1/3 हुआ है। এরপরই টুইটে সরব মল্লিকার্জুন খার্গে লেখেন, বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলেছিলেন। মোদীজি দাবি করেন যে আমরা সংবিধানের বিরুদ্ধে, কিন্তু সত্য হলো বিজেপি আরএসএস জনসংঘ ভারতের সংবিধানের তীব্র বিরোধিতা করেছিল। संविधान के लिए बचाने के लिए डंडोरा पीट रहे हैं, ऐसी बात उन्होंने कही। तो हमने ये कहा, देखो संविधान तो आप नहीं बनाए, संविधान के आप विरोधी थे, इसीलिए मैं वो क्लैरिफाई करना चाहता हूँ कि कौन संविधान के फार थे, कौन संविधान के खिलाफ थे। লোকসভা হোক বা রাজ্যসভা, বিরোধী ঐক্য ও বিরোধী শক্তির তাপ অনুভব করছেন মোদী। এখন দেখার সংসদ শুরুর আগে দেওয়া সহমতে সংসদ চলার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারেন মোদী শাহরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। পার্থপ্রতিম রায়কে স্বাগত আমাদের এই সময় অনুষ্ঠানে। বিজেপি মুখপাত্র দীপ্তাশ্ব যশ রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। লিপিকা ঘোষ কংগ্রেস মুখপাত্র এবং বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক, দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানে চলে আসতে চাইব লিপিকা ঘোষের কাছে। লিপিকা দি, আমি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, সেখানে তিনি একটা কথা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ, মানে ভীষণ গুরুত্ব দিয়ে উল্লেখ করার চেষ্টা করছেন। তিনি বলছেন যে আপনারা মণিপুর ইস্যুতে সংসদে ভাষণ চেয়েছিলেন প্রধানমন্ত্রী 2017তম লোকসভায় 2022-23 সালে। এরপর আমরা দেখেছি নিট ইস্যুতেও প্রধানমন্ত্রীর ভাষণ চেয়েছিলেন আপনারা, তার বক্তব্য চেয়েছিলেন। প্রধানমন্ত্রী গতকাল লোকসভায় স্পষ্টভাবে তার উল্লেখ না করলেও আজকে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণে এই দুটো প্রসঙ্গই উত্থাপিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে আপনারা বলছেন প্রধানমন্ত্রী মিথ্যে ভাষণ দিচ্ছেন, মিথ্যে কথা বলছেন, এই অভিযোগ তুলে প্রত্যেকে ওয়াকআউট করলেন। আপনারা যখন ভাষণ চাইছেন প্রধানমন্ত্রীর, তখন প্রধানমন্ত্রী ভাষণ দিলেন, কিন্তু আপনারা থাকলেন না। অথচ ভাষণের জন্য আপনারা শোরগোল, হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি সবই করলেন। এটা কোন ধরনের রাজনীতি? না, ভারতবর্ষের রাজনীতিতে কি এখন হয়েছে যে 17তম লোকসভাতে কোনো প্রশ্ন করলে, প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাইলে তিনি 18তমতে এসে কথা বলবেন, প্রশ্নের উত্তরটা দেবেন বা সে সম্পর্কে কিছু বলবেন 18তমতে এসে? কেন? তার মানেই তো বোঝা যাচ্ছে যে অনেক কিছু তিনি গোপন করবার চেষ্টা করছেন, অনেক কিছু গোপন করছেন। কংগ্রেস তো চায়নি, আজকে চায়নি। মণিপুর অনেক আগে মণিপুরের ঘটনা ঘটে গেছে। উনি অনেক ডবল ইঞ্জিন সরকার নিয়ে বড় বড় কথা বলেছিলেন। সেই মণিপুর, মব লিঞ্চিং, অনেক কিছু আমরা দেখলাম, মহিলাদের সিকিউরিটি, মহিলাদের উপর অত্যাচার, এগুলো নিয়ে সেই সময় একদম স্পিকটি নট, মুখ বন্ধ করেছিলেন। না কোনো সাংবাদিক সম্মেলন করেছেন, না একটা কথা বলেছেন, না বিরোধীদের কোনো প্রশ্নের কোনো জবাব দিয়েছেন। বরঞ্চ এমন ঘটনা ঘটেছে লোকসভাতে পুরো বিরোধী পক্ষকে সাসপেন্ড করে বার করে দেওয়া হয়েছে পার্লামেন্ট থেকে, লোকসভা থেকে। তাহলে আজকে কেন বলছেন? আজকে তো আমরা জানতে চাইনি, এই প্রশ্ন তো আমরা অনেক আগে করেছিলাম। মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী, একদম সর্বৈব মিথ্যাচার করছেন। প্রধানমন্ত্রী আরো কথা বলেছেন, তিনি বলেছেন যে কংগ্রেসের মনে রাখা উচিত মণিপুরে 10 বার রাষ্ট্রপতি শাসন জারি করেছেন এবং পরিষ্কার বলা হচ্ছে যে আপনারা সংবিধানের কথা বলছেন, আপনারাই তো সংবিধান ভেঙে ভারতবর্ষে 356 ধারা লাগু করেছেন। আমাকে বললেন? হ্যাঁ, আপনাকে। উনি কি মানে কোনো একটা কিছু দিয়ে আর একটা জাস্টিফাই করবার চেষ্টা করছেন? মানে ওনার অক্ষমতা এভাবে ঢাকবার চেষ্টা করছেন?
ওনার অক্ষমতা উনি ঢাকবার চেষ্টা করছেন। আমরা আতঙ্কিত ভারতবর্ষে যে সংবিধান এখানে সত্যি মেনটেন হবে কিনা, সংবিধান আমরা গণতান্ত্রিক যে রাষ্ট্রের কাঠামো আমরা ভারতবর্ষে দেখেছি সেটা আর দেখতে পাবো কিনা। আমি দীপ্তাশ্ব যশ আপনার কাছে যাব। প্রধানমন্ত্রী বলছেন খুব স্পষ্টভাবে যে বিরোধীরা চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছু করতে পারে না। বিগত 2-3 দিন ধরে সংসদের যদি আমি ছবিটা দেখি, শুধু টেবিল বাজানোর আওয়াজ, গোটা সংসদে খালি টেবিল বাজছে, সে রাজ্যসভায় হোক বা লোকসভায় হোক। কতটা আলোচনা হয়েছে, কতটা আলোচনা হবে সেটা জানি না, কিন্তু একটা স্ট্রং অপোজিশন আর তুলনায় কম শক্তিশালী একটা সরকার, এনডিএ সরকার, তারা ক্রমাগত আক্রমণের মুখে পড়ছে। এটা বাদ দিয়ে সংসদে বিগত 4-5 দিন ধরে কি হয়েছে? আমাদের করের টাকায় যে সংসদ চলছে, আমি সাধারণ মানুষ হিসাবে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে, বিজেপির প্রতিনিধি হিসাবে আপনার কাছে জানতে চাইছি, বিগত 4-5 দিনে সংসদে কি এমন হয়েছে যা এত টাকা খরচ করে আমাদের সংসদে পজিটিভ কি হয়েছে? না দেখুন, ব্যাপার হচ্ছে একটি বালককে তাকে বোঝানো হয়েছিল যে তুমি 99 পেয়েছো, তুমি দারুণ রেজাল্ট করেছো। তারপরে বালকটি পরে বুঝতে পেরেছে যে সে 99 100-তে পায়নি, 543-এ পেয়েছে। ফলে সে এখন বুঝতে পারছে যে তাকে যা যা বোঝানো হয়েছিল সবই ভুল। উল্টে দেখা যাচ্ছে যে ভোটের আগে কংগ্রেস যে বলেছিল খটাখট খটাখট, বালকটি কে? বালকটিকে সে সবাই জানে, সে তো সবাই বুঝে যাবে, একটু পরে লিপিকা দি বলে দেবেন বালকটিকে, ওটা শুনে নেবেন। তো কংগ্রেস ভোটের আগে বলেছিল খটাখট 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 সবার এতে 8,500 টাকা করে ঢুকে যাবে। এবার দেখুন কংগ্রেস ঠিক আছে কেন্দ্রের সরকারে আসতে পারেনি, এই নিয়ে তৃতীয়বার তারা 100 পেরোতে পারলো না আসন সংখ্যায়। ভারতবর্ষের একটা প্রাচীনতম দল, রাজনৈতিক দল, তারা তৃতীয়বার 100 পেরোতে পারলো না। এমনই তাদের দেশে অবস্থা এবং এমনই তাদের দেশে গ্রহণযোগ্যতা। কিন্তু দেখুন যে রাজ্যগুলোয় তারা ক্ষমতায় আছে, কর্ণাটক, হিমাচল প্রদেশ, সেখানে কি হলো? খটাখট খটাখট পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, জলের দাম বেড়ে গেল, খটাখট খটাখট অন্য শব্দ শোনা যাচ্ছে। এবার তাহলে যদি ওনারা পার্লামেন্টে বসেন, যদি পার্লামেন্টকে স্বাভাবিকভাবে চলতে দেন, এই সব প্রশ্ন তো উঠবে। ওনারা মণিপুর নিয়ে প্রশ্ন করছেন, কিন্তু যখন সৌমিত্র খান যখন চোপড়া নিয়ে প্রশ্ন করছেন তখন তার উত্তর দিতে পারছেন না। যখন কোচবিহার নিয়ে প্রশ্ন করছেন সুকান্ত মজুমদার, তার উত্তর তো ওনার কাছে নেই। তাহলে তো কংগ্রেসকে তখন সেক্ষেত্রে তৃণমূলের বিরোধিতা করতে হয়। তো সেখানে তারা কি বলবে? তো তাই জন্য বাঁচার জন্য একটাই রাস্তা, চেঁচামেচি হই হল্লা করে বেরিয়ে যাও। তাহলে আর আলোচনাটা হলো না, আলোচনাটা ভেস্তে গেল। যেমন এখানেও চ্যানেলেও আমরা দেখি যখন তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম এর তাদের প্রবক্তাদের কাছে কিছু বলার থাকে না, তারা চেঁচামেচি করে আলোচনাটা ভেস্তে দিতে চান। একই ট্যাকটিক্স। বেশ, পার্থপ্রতিম রায়, পার্থদা, আপনারা বারবার করে সংবিধান বাঁচানোর কথা বলেন। এমনকি আমরা দেখেছি সমস্ত সাংসদরা মিলে সংসদের প্রথম দিন, তখনও সংসদের দরজা খোলেনি, লাল রঙের সংবিধান হাতে নিয়ে আপনারা সবাই শোরগোল করেছিলেন। আজকে প্রধানমন্ত্রী বলছেন, আমরা শুনলাম মল্লিকার্জুন খাড়গে বলছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে যে বিজেপি, আরএসএস, জনসংঘ এবং আরো কিছু দল তারা সংবিধানের বিরোধিতা করেছিল, মানে এরা সরাসরি সংবিধানের বিরোধিতা করে। ভারতবর্ষের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ভারতের অঙ্গ হিসেবে আমাদের রাজ্যে পরপর যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়েও প্রধানমন্ত্রী আজকে সরব হয়েছেন। তিনি বলছেন এখানে সংবিধান নেই। কোথায় সংবিধান রয়েছে আমাকে একটু খোঁজ দিতে পারবেন? প্রধানমন্ত্রী বলছেন রাজ্যে সংবিধান নেই, আপনারা বলছেন দেশে সংবিধান নেই। সংবিধানটা কোথায় আছে? যে পালা, যেটা সংবিধান মেনে গণতন্ত্রের পীঠস্থান, সেই জায়গাটাই আজকে সংবিধান মেনে হচ্ছে না, গায়ের জোরে চালানো হচ্ছে। আর সঙ্গত কারণেই কংগ্রেসের প্রতিনিধি যথার্থই বলেছেন যে মণিপুরের আলোচনা 17 লোকসভা হওয়ার কথা ছিল, সেটা আজকে 3 লোকসভায় করছে। কখন? যখন আমরা দেখলাম হাতরাসে 100-র উপর মানুষ মারা গেল, যাদেরকে নিয়ে যাওয়ার জন্য ন্যূনতম অ্যাম্বুলেন্সও নেই। পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্রের কোনো বক্তব্য আমার কাছে এসে পৌঁছচ্ছে না। আমি বলবো যে দ্রুত যেটা শর্ট আউট করা যায়, তাহলে পার্থদা আমাকে ক্ষমা করবেন, আপনার বক্তব্যটি আমি রিস্টোর যদি করতে পারি, মানে আপনার অডিও রিস্টোর করতে পারি, আমি আপনার কাছে আসবো। আমি ততক্ষণে বিশ্বজিৎ দা আপনার কাছে আসি। বিশ্বজিৎ দা, আমার যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কথা। বিরোধীরা বলছেন যে আগামী 5 বছর সরকার চালাতে পারবেন কিনা সন্দেহ আছে।
স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এতদিনের রাজনীতিবিদ। মোদি তো বলছেন যে 10 বছর ছিলাম, আরো 20 বছর আমরাই থাকবো। কোন হিসেবে, কোন অঙ্কের প্রেক্ষিতে এই হিসেবটা হচ্ছে ভাবছেন? এটা আসলে হিসাবটা তুমি যদি ম্যাথমেটিক্যালি মেলাতে চাও মিলবে না। এটা আত্মবিশ্বাসের পরিসংখ্যান। অর্থাৎ যে আত্মবিশ্বাস থেকে প্রধানমন্ত্রী যখন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে 400 পারের স্বপ্ন দেখিয়েছিলেন কর্মীদের, সেই আত্মবিশ্বাস থেকেই বলছেন। এবং এটা স্বাভাবিক, একটা রাজনৈতিক দল তারা যখন রাজনীতি করেন এবং দেশের উন্নয়নের কথা ভাবেন, তার কর্মীরা একটা বড় সম্পদ, তাদেরকে এরকম স্বপ্ন দেখাতে হয়। সমস্যা হচ্ছে যেটা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছে যে সংবিধান দেশেও আছে, রাজ্যেও আছে। তুমি একটু আগে প্রশ্ন করলে দেশেও নেই, রাজ্যেও নেই। আসলে সেই সংবিধানের প্রতি অসম্মান কারা করছে, সেই সংবিধানকে কি করে রাতারাতি বদলে দিতে চাইছে, সেখানে সাধারণ মানুষ এটাকে মেনে নিচ্ছে না। সে তুমি যদি রাজ্যের প্রেক্ষাপটে বলো, দেশের প্রেক্ষাপটে বলো, দেশের জবাব নির্বাচনে পাওয়া গেছে। যারা সংবিধানের পরিবর্তন করতে চেয়েছে, সংবিধানকে বদলে ফেলতে চেয়েছে, সংবিধানের মূল ইস্যু যে বহুত্ববাদ, সেটাকে বদলানোর কথা বলেছে। আবার একই সঙ্গে রাজ্যে যখন সংবিধানের বিভিন্ন আইন কানুনগুলো প্রশ্নের মুখে আসছে, তখন কিন্তু বিরোধীরা ছেড়ে কথা বলছে না, বলবেও না। গণতান্ত্রিক দেশে যেটা বলা উচিত। প্রধানমন্ত্রী একটা খুব সুন্দর কথা বলেছেন, শেখার কথা। তিনি সবার প্রধানমন্ত্রী। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়গুলো দেখতে হবে। সত্যিই তো আজকে চোপড়ায় যে ঘটনা ঘটেছে, রাজনীতি দিয়ে কেন তাকে প্রোটেকশন দেওয়া হবে? তার কারণ এই ঘটনাটা কিন্তু সামাজিক রোগ। রাজনীতি তাকে একটা নিরাপত্তা দিচ্ছে। শুধু চোপড়া নয়, 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই একই ধরনের ঘটনা, একই নেচারের ঘটনা ঘটছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী রাজনীতি নিরপেক্ষতার কথা বলছেন চোপড়ার ক্ষেত্রে, রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলার কথা বলছেন চোপড়ার ক্ষেত্রে। মণিপুরের ক্ষেত্রেও যদি তিনি এই ঢঙে, এই 56 ইঞ্চির ঢঙে কথা বলতে পারতেন, তাহলে মানুষের মধ্যে এই প্রশ্ন জাগতো না যে রাজনীতির ঊর্ধ্বে সত্যি সবাই উঠতে পারছে। তো আমরা চাই যারা গণতন্ত্র ভালোবাসেন, যে প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, তিনি যখন রাষ্ট্রের মানুষের সার্বিক স্বার্থ, সমষ্টিগত জনগণের স্বার্থ, তখন রাজনীতি দেখবেন না। তিনি আমাদের নির্বাচিত সব দলেরই প্রতিনিধি, সব মানুষের মুখ্যমন্ত্রী, সব মানুষের প্রধানমন্ত্রী। সুতরাং রাজনীতির কথা আমি মুখে বলবো যে রাজনীতি নিরপেক্ষ, আর যখন রাজনৈতিক দল যুক্ত থাকবে সেই ইস্যুগুলোকে ফোকাস করব, এর গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে। কিন্তু একটা জিনিস বিশ্বজিৎ, আমি আপনার বক্তব্য শুনতে শুনতে, দীপ্তা সোজার বক্তব্য শুনতে শুনতে মনে হচ্ছিল যে সংসদে এসে শুধুমাত্র কবিতা বলা, সবাই কবিতা বলবে, সংসদে এসে সবাই সবাইকে গোলাপ ফুল দেবে, সবাই সবাইকে মিষ্টি মুখ করবে, এমন তো নয়। সংসদে বিরোধীরা যেমন শাসক দলের ভুল ধরিয়ে দেবে, তেমনি শাসক দলও বিরোধীদের ভুল ধরবে বা বিরোধীদের সমালোচনা করবে। এটাই স্বাভাবিক, এটাই দস্তুর। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় হচ্ছে। সেটা হচ্ছে আপনার বক্তব্যে যেটা আপনি প্রতিফলিত হচ্ছে, যে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাধ্যমে সেটা প্রতিফলিত করতে পারছেন না। তিনি যেটা বলছেন যে সহমতের ভিত্তিতে দল দেশ চলবে, এই সহমত বা সহাবস্থানের জায়গাটা প্রধানমন্ত্রী পৌঁছতে পারছেন না, তাই তো? একদম, উনি রাজনীতির ঊর্ধ্বে ওঠার কথা বলছেন, কিন্তু এই রাজনীতির ঊর্ধ্বে একটা স্পেসিফিক ইস্যু নিয়ে নয়, সামগ্রিকভাবে যে কোনো ঘটনার ব্যর্থতার দায়, যেমন সাফল্যের দায় প্রধানমন্ত্রী নেন, ব্যর্থতার দায়ও প্রধানমন্ত্রীকে নিতে হবে। আর এই যে রাজ্যসভা, লোকসভা, এখানে তো আলোচনা হবেই, সমালোচনা হবেই, সরকারের নীতি নিয়ে সমালোচনা হবে, নতুন নীতি তৈরি হবে, বিরোধীরা তো আওয়াজ তুলবে। শাসক বিরোধীদের অ্যাকচুয়াল প্লেগ্রাউন্ড, একেবারে তাই, একেবারে তাই। কিন্তু আমি তোমাকে অবশ্যই বলবো, সেখানে ওখান থেকে বেরিয়ে না গিয়ে বিরোধীদের উচিত ওখানে উপস্থিত থেকে আলোচনার মাধ্যমে সেই ডিসকোর্স তৈরি করা, যেখান থেকে শাসককে প্রশ্ন করা যাবে, শাসক তার উত্তর দেবে। সেটাই তো গণতন্ত্র। আর এ কোন গণতন্ত্র? শূন্য গণতন্ত্রে তিনি কেন বলবেন? শূন্য বিরোধীদের মাঝখানে তিনি কেন বলবেন? এটাই দেশবাসীর কাছে প্রশ্ন, হয়তোবা প্রশ্ন, যে প্রধানমন্ত্রী যখন বলছেন, তখন গতকালের লোকসভার যে এসেন্সটা ছিল, যে টানটার উত্তেজনাটা ছিল, এটা আজকে রাজ্যসভায় ছিল না, খানিকটা মিসিং। বিরোধীরা স্ট্রং মানে তো প্রধানমন্ত্রীকে বলতে দিচ্ছেন না, এটা একটা আলাদা ছবি। কিন্তু প্রধানমন্ত্রী কতটা বেগের মধ্যে পড়ছেন, যারা বিরোধীদেরকে ভালোবেসে ভোট দিয়েছেন, পছন্দ করেছেন, তারা তো সেটাও দেখতে চাইছিলেন। ফলে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার যে অভিযোগ প্রধানমন্ত্রী করেছেন, এটা কিন্তু আগামী দিনে একটা বড় ইস্যু হতে যাচ্ছে এদেশের। এটা আজকে আগাম অনুধাবন করা যাচ্ছে। আমি যে প্রশ্নটা পার্থপ্রতিম রায় আপনার কাছে করেছিলাম, পার্থদা আপনার উত্তরটা চাইব। আশা করি এবার আপনার বক্তব্য আমরা শুনতে পাবো।
তা আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী আজকে 18 লোকসভাতে 17 লোকসভার মণিপুর ইস্যু নিয়ে কথা বলছে। আমি বলি এখনো প্রাসঙ্গিক, এখনো জ্বলছে মনে। কিন্তু আমার তো হাতরাসের বিষয়টা দেখছেন না। তিনি বাংলার কোচবিহারের কথা বলছেন, চোপড়ার কথা বলছেন, আমরাও নিন্দা করি এবং এখানে পুলিশ কি পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু হাতরাসে এতগুলো মানুষ মারা গেছে, সে ধর্মগুরু ছুটে গিয়ে এতগুলো মানুষ পদপ্রতিষ্ঠিত হলো, যাই হোক মূল আয়োজন, তার নাম এফআইআর নেই, তাকে কোথাও আড়াল করার চেষ্টা করা হচ্ছে, সেটা কেন? এবং তিনি আমরা বারবার দেখছি ব্যর্থতা কেন পুলিশ প্রশাসনের, বিষয়গুলো কিন্তু নরেন্দ্র মোদীর মুখে শোনা যায়। আমি শুনছিলাম তিনি প্রধানমন্ত্রী যে নিট নিয়ে রাজনীতি করছে বিরোধীরা, নিট নিয়ে বলছে রাজনীতির ঊর্ধ্বে এটা কথা বলতে হবে। বিভিন্ন ইস্যুতে কংগ্রেসকে বা বিরোধীদেরকে তিনি যেভাবে বেঁধেন, তখন তারা রাজনীতির কথাটা মাথায় থাকে না। আজকে নিট কেলেঙ্কারি, ইউজিসির যে কেলেঙ্কারি, এটা তো একটা সর্বভারতীয় স্তরে যে স্ক্যাম। পার্থদা, আপনারা তো সন্দেশখালী ইস্যুতে রাজনীতির ঊর্ধ্বে উঠে বক্তব্য রাখার কথা বলেছিলেন, কিন্তু বিজেপি সেই বক্তব্য কি কখনো রেখেছে? বরাবরই যেটা ষড়যন্ত্রের একটা বিষয় ছিল, সেটাকে যেভাবে তারা রাজনৈতিক ইস্যু করে, ভোটের প্রচারের ইস্যু করে গোটা বাংলার ছবিকে নষ্ট করবার চেষ্টা করছে, মানুষ তার সমুচিত জবাব দিয়েছে। কিন্তু বিজেপি কথায় কথায় তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় নিতে অস্বীকার করে। বিশেষ করে প্রধানমন্ত্রী বিশ্বজিৎ বাবু বলছিলেন প্রধানমন্ত্রী সব সাফল্যের অংশীদার হবে, অর্থাৎ নতুন ট্রেন উদ্বোধন হবে, তার উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর রেল দুর্ঘটনা হবে সেখানে তার দায় তিনি নেবেন না। যেখানে হাতরাসে 130 জন লোক মারা যাবে সেখানে প্রধানমন্ত্রী। এই প্রশ্নটা আমি একটু দীপ্তাশ্রী দাসকে করতে চাই, উত্তর নিতে চাই। বুলেট ট্রেনের কৃতিত্ব যদি প্রধানমন্ত্রীর হয়, তাহলে রেল দুর্ঘটনার দায় কেন মোদী নেবেন না? দুই, যদি ভারতবর্ষের শিক্ষার আধুনিকীকরণের সবকিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়, তাহলে নিট কেলেঙ্কারির দায় কেন বিরোধীদেরকে গঠনমূলক রাজনীতি করার বার্তা দেন? এটা তো সঙ্গত প্রশ্ন। আচ্ছা, উত্তর দিই। এর সঙ্গে আর একটা প্রশ্ন নিই, যেটা বিশ্বজিৎ দা একটা কথা তুলেছেন যে সংবিধান বদল। ঠিক আছে, দেখুন সংবিধান বদল আমাদের, আমি নিশ্চিত যে বিশ্বজিৎ দা নাবালিকা বিবাহতে বিশ্বাসী নন এবং তিনি মনে করেন এটা বন্ধ হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য, স্বাধীনতার সময় থেকে এমন একটি আইন আছে পার্সোনাল ল বোর্ডের আন্ডারে একটি শ্রেণীর জন্য, যেখানে কিন্তু নাবালিকা বিবাহ অ্যালাউ করা হয়। তাহলে এবার সেটা বন্ধ করতে গেলে সংবিধান পাল্টাতে হয়। ঠিক যেমন আপনার সতীদাহ বন্ধ করার জন্য তৎকালীন যুগে আইন পাস করে বন্ধ করা হয়েছিল। তো সংবিধান বদল বিভিন্ন সময়ে দেশের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য করার দরকার পড়ে। 100 দিনের কাজ যখন আইন হিসেবে আনা আমি হয়েছিল, বলছি কংগ্রেসের আমলেও তো বহুবার সংবিধান বদল হয়েছে, কিন্তু কখনো সংবিধান বিরোধী তকমা তাদের জোটেনি। কিন্তু আপনারা যখনই সংবিধান বদলের চেষ্টা করছেন, নতুন আইন আনার চেষ্টা করছেন, সরাসরি আপনাদেরকে বলা হচ্ছে আপনারা দেশ বিরোধী, আপনারা কলঙ্কিত, দেশের কলঙ্কিত অধ্যায়। হিপোক্রেসি। দেখুন 77 সালে ইন্দিরা গান্ধী হেরে গেলেন ভোটে জালিয়াতির অভিযোগে, এলাহাবাদ হাইকোর্টের রায়ে তার জয় বাতিল হলো, তাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হতো, তিনি রাতারাতি সেটা আটকানোর জন্য এমার্জেন্সি ঘোষণা করলেন। এবং সেই এমার্জেন্সির সময় কি করা হলো, সংবিধানের প্রিয়াম্বলে দুটো শব্দ জোড়া হলো, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার। সেটা আগে ছিল না, সেটা সংবিধান বদল নয়। সেটা যেহেতু কংগ্রেস করেছে, কংগ্রেস হচ্ছে যে মানে কি বলবো, ওপরতলা নামদার, আর আমরা হচ্ছে কামদার, তাই কংগ্রেস করলে জাস্টিফাইড। সেকুলার শব্দটা বদলের জন্য উঠে পড়ে লেগেছে? না, সেকুলার তা ভারতবর্ষকে আলাদা করে লিখে সেকুলার হতে হবে না। যে দেশের হিন্দু দর্শন, সেখানে বলা হচ্ছে সর্বে ভবন্তু সুখিনব, সর্বে সন্তু নিরাময়, তার থেকে বড় সেকুলার আর কি হতে পারে? আর এর থেকে বড় সেকুলার বাণী আপনি দেখান যে কোন এতে দর্শনে বলা হয়েছে। কিন্তু আগামী দিন তো পরিষ্কারভাবে রাহুল গান্ধী বলেছেন যে আপনারা হিন্দুত্বের ধ্বজাধারী হয়ে উঠেছেন। না, এবার দেখুন, হিন্দু মানে আমি যতদূর জানি একটা সোচ, একটা ভাবনা, জীবনধারা, আদর্শ, তা হচ্ছে হিন্দু। হিন্দু কোনো ধর্ম নয়, ধর্ম সনাতন।
এখন এইটা আলাদা চ্যাপ্টার, আমি সেই চ্যাপ্টারে না, ঢুকতে আমি চাইছি না, ওটাই কিন্তু অতখানি এই ভিতরে অভিযোগ যাচ্ছি না। আপনাদের গায়ে কেন লাগে? না, না, এইটা এটা বোধহয় দেখুন, এরা- ভারতবর্ষের মানুষকে, দীপ্তাশ্বদা, আমার মনে হয় এইটা ভারতবর্ষের মানুষকে, আপনাদেরকে বিরোধীদেরকে বোঝানোর আগে ভারতবর্ষের মানুষকে আপনাদেরকে বোঝাতে হবে যে আপনারা রথ টানলেই আপনাদের গায়ে হিন্দুত্বের ধ্বজা লাগে। কই রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায় রথ টানলে তো কেউ বলেন না উনি ধ্বজা ওড়াচ্ছেন। না, না, এখন দেখুন। প্রশ্ন কেন, এইটা আপনাদেরকে ক্ল্যারিফাই করতে হবে দেশের সামনে। একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে বারবার হাতরাসের প্রসঙ্গ উঠছিল, আমি হাতরাস টপিকে আসব এবং সেখানে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেব যা কোনো সংবাদ মাধ্যমে আপনারা পাননি। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। একমাত্র এনকেটিভি বাংলা। আমি তার আগে একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি। গতকাল যখন এই হাতরাসের খবর আমার কাছে প্রথম আসে, আপনাদের শুনলে হয়তো অবাকও লাগতে পারে, এই খবর প্রথম বাংলা সংবাদ দুনিয়াতে আসে আমার কাছে প্রথম। এটা গর্বের বিষয় নয়, কিন্তু এই খবরটি আসার পর আমার বারবার মনে হচ্ছিল যে এত মানুষের মৃত্যু কিভাবে সম্ভব হতে পারে, এর নেপথ্যে কি। এই খোঁজটা গতকাল সন্ধ্যাবেলা থেকেই আমি শুরু করেছি এবং তারপর আপনাদেরকে কালকে আমরা নিউজ রুম বা অন্যান্য খবরের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে এই নেপথ্যে রয়েছে এমন একজন মানুষ যিনি স্বঘোষিত ধর্মগুরু। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আসারাম বাপুর কথা, আপনাদের মনে আছে গুরমিত রাম রহিমের সেই সাম্রাজ্যের কথা। ইনিও সেই রকমই একজন ব্যক্তি, তবে হ্যাঁ, এনার ইতিহাসটা একটু অন্যরকম। ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি উত্তরপ্রদেশ পুলিশের আগে কর্মরত ছিলেন একজন ব্যক্তি। পুলিশে কাজ করতে করতে তার হঠাৎ মনে হলো যে ভগবান তাকে ডাকছেন এবং তিনি সেই ডাকে সাড়া দিয়ে হঠাৎ স্বঘোষিত ধর্মগুরু হয়ে গেলেন। কেন জানেন? খোঁজ নিয়ে দেখলাম তিনি একাধিক শ্লীলতাহানি ধর্ষণের মামলায় অভিযুক্ত একজন ব্যক্তি। এবার প্রশ্ন তখন জাগতে শুরু করলো যে কত পুলিশ সেখানে থাকলে, কত প্রশাসন সেখানে থাকলে এত মানুষের মৃত্যু হতে পারে যে পুলিশের আউট অফ কন্ট্রোল হয়ে যায় গোটা বিষয়টা, কত সংখ্যা থাকতে পারে। আজ জানলাম এক ভয়ঙ্কর সত্যি কথা, 3 লক্ষ মানুষের নিয়ন্ত্রণের জন্য মাত্র 40 জন পুলিশ, মানে এক সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নেওয়ার মতো। হওয়ার তো এটাই ছিল। আর প্রশ্ন আপনার মনে যেটা থাকছে আমার মনেও জাগছে, এই বাংলায় ভোট প্রচারে এসে কি বলেছিলেন যোগী আদিত্যনাথ? যে যারা অপরাধ করবে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। হয়তো অন্য ঘটনার প্রেক্ষিতে বলেছিলেন, সন্দেশখালী প্রসঙ্গে বলেছিলেন, কারণ মা বোনেদের সঙ্গে সেখানে অত্যাচারের কাহিনী সামনে এসেছিল, অভিযোগ উঠেছিল। আর এখানেও যতজন মারা গেছেন তার 80 থেকে 90% মহিলা। কিন্তু যোগী আদিত্যনাথ যিনি আইন শৃঙ্খলার কথা বলেন, তার রাজ্যে এত বড় আইন শৃঙ্খলার গাফিলতি কিভাবে হলো, এই প্রশ্ন উঠছে আজকে গোটা দেশ জুড়ে। দেখুন, যোগী রাজ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু 121 জনের। পদপিষ্ট হওয়ার কয়েক মুহূর্ত আগে ছবি প্রকাশ্যে, এই সেই ভিডিও যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে পদপিষ্ট হওয়ার আগে ঠিক কি অবস্থা ছিল উত্তরপ্রদেশের হাতরাসের ওই ধর্মীয় সভায়। কাতারে কাতারে মানুষের ভিড়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় 2.5 লক্ষ ভক্ত সমাগম হয়েছিল ধর্মগুরু নারায়ণ সাকার বিশ্বহরি ওরফে ভোলে বাবার পদধূলি নেওয়ার জন্য। যদিও অনুমতি ছিল 80,000 জমায়েতের, সেখান থেকেই হুড়োহুড়ি, এরপর মৃত্যু মিছিল। এত বড় সমাবেশের নিরাপত্তায় ছিলেন মাত্র 40 জন পুলিশ কর্মী। ভিড় সামাল দিতে ব্যর্থ হয় তারা। কিন্তু কে এই ধর্মগুরু নারায়ণ সাকার বিশ্বহরি ওরফে ভোলে বাবা? স্বঘোষিত এই ধর্মগুরু উত্তরপ্রদেশেরই বাসিন্দা। 18 বছর ইউপি পুলিশের ইন্টেলিজেন্স ইউনিটের হেড কনস্টেবল ছিলেন। অনুগামীদের দাবি, অতীতে গোয়েন্দা বিভাগের হয়েও তিনি কাজ করেছেন। ধর্মীয় বাণী প্রচারের জন্য 1999 সালে তিনি নাকি গোয়েন্দার চাকরি ছাড়েন। চাকরি ছেড়ে সুরজ পাল হয়ে ওঠেন ভোলে বাবা। ভোলে বাবা নিজস্ব একটি নিরাপত্তা বাহিনী রয়েছে, নাম নারায়ণী সেনা। যার ধর্মীয় সবাই গিয়ে এত মৃত্যু, সেই ভোলে বাবা কোথায়?
স্বঘোষিত ধর্মগুরুর সন্ধান এখনো মেলেনি বলেই জানিয়েছে পুলিশ। ফুলরাই গ্রাম থেকে 100 কিলোমিটার দূরত্বে মইনপুরি এলাকায় আশ্রম ভোলে বাবার। পদপিষ্টের ঘটনার পর সেই আশ্রমেই গিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা, কিন্তু সেখানে গিয়ে ভোলে বাবার খোঁজ মেলেনি। স্বঘোষিত ধর্মগুরু নিয়ে সামনে আসছে রাজনৈতিক যোগ। 2023 সালে অখিলেশ সিং যাদবের একটি টুইটে দেখা যাচ্ছে তিনি ভোলে বাবার আশ্রমে গিয়েছিলেন। উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানে রয়েছে ভোলে বাবার ভক্তরা, তাই ভোট পেতে উত্তরপ্রদেশের রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায়শই তার ভোলে বাবার আশ্রমে যেতেন। যোগী সরকার এই ঘটনাকে দুর্ঘটনা বললেও আদৌ এটি নিছক দুর্ঘটনা না ছিল বিরাট প্রশাসনিক ব্যর্থতা? এই লোকের সমাগম জেনেও কেন পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা ছিল না? এমনকি এনকেটিভি বাংলার হাতে এসেছে একটি ভিডিও, যেখানে দুর্ঘটনার পর এক ব্যক্তি চিৎকার করে অভিযোগ করছেন হাসপাতালে আহতদের দেখার জন্য চিকিৎসক পর্যন্ত ছিল না। एक डॉक्टर थे, बाकी के कोई नहीं। आगे को अप्लाई नहीं कर रहे, उनको नहीं अभी तक कोई दे पा रहे, तो क्या करेंगे? ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার খোঁজ খবর নিচ্ছেন তিনি। হাতরাস নিয়ে সংসদে অমিত শাহের বিবৃতির দাবি জানিয়েছে বিরোধী দলের নেতারা। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের অভিযোগ, হাতরাসের ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ওই ধরনের অনুষ্ঠানগুলিতে মানুষের সুরক্ষার জন্য কোনো আইন নেই। ऐसे जो हादसे हो रहे हैं बहुत से जगह, ये ब्लाइंड फेथ पे लोग जमते हैं और इसके लिए कोई कानून नहीं है। कानून बनवाइए और इसके ऊपर पाबंदी लगाइए। হাতরাসের ঘটনা দেখে মনে হচ্ছে সরকার দায়িত্ব যথাযথ পালন করেনি, দায়ী প্রশাসনী অবহেলা, কটাক্ষ সপা সাংসদ অখিলেশ সিং যাদবের। जो हादसा हुआ है पूरी सरकार की लापरवाही है, प्रशासन की लापरवाही है। और ऐसा नहीं है कि उत्तर प्रदेश की सरकार और प्रशासन के लोग न जानते हों ये बातें, कि जब कभी भी इस तरह के कार्यक्रम होते हैं बड़ी संख्या में लोग आकर के शामिल होते हैं। जो जानकारी सरकार के पास थी उसके बावजूद भी सरकार को जो इंतजाम करना चाहिए था वो इंतजाम नहीं किया है। इस लापरवाही की वजह से जो जानें गई हैं उसकी जिम्मेदार सरकार है। बहुत से लोगों की जान बच सकती थी। যদিও বিরোধীদেরই পাল্টা নিশানা যোগী আদিত্যনাথের। देखिए, कुछ लोगों की एक प्रवृत्ति होती है कि इस प्रकार के दुखद और दर्दनाक घटनाओं में भी वे राजनीति ढूंढते हैं। यह हर व्यक्ति जानता है कि सज्जन के फोटो किसके साथ में है। হাতরাসের বাসিন্দাদের একাংশের ক্ষোভ গিয়ে পড়েছে ভোলে বাবার উপর। তার পোস্টার লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট পাথরও। এমন ঘটনার বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছে। স্থানীয় ও মৃতের আত্মীয়দের ক্ষোভের কারণ, এফআইআরে সৎসঙ্গের আয়োজকদের নাম থাকলেও নেই ভোলে বাবার নাম। এখানেই প্রশ্ন, কারা ভোলে বাবাকে বাঁচাতে চাইছে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি প্রথমেই দীপ্তাস্য যশ মাফ করবেন আপনার কাছে আসতে চাইব। বাংলায় যখন কোনো ঘটনা ঘটে আপনারা খুব গলার শির ফুলিয়ে আপনারা বলেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, এই ঘটনা দুর্ভাগ্যজনক, উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। সংসদে যখন মণিপুরের কথা বললেন প্রধানমন্ত্রী তখন বললেন বিরোধীদের এই ধরনের আচরণ করা উচিত না, ওদের গঠনমূলক রাজনীতি করা উচিত। অকারণ রাজনীতি করছেন। যোগী আদিত্যনাথ হাতরাসের ঘটনা নিয়ে বলছেন বিরোধীরা রাজনীতি খোঁজার চেষ্টা করছেন। আচ্ছা, বারবার তৃণমূল কংগ্রেস বলেছে সন্দেশখালীর একদম টাটকা ঘটনা, তারা বারবার বলেছেন যে এই ঘটনায় রাজনীতি খুঁজবেন না, এই ঘটনায় যা অভিযোগ ছিল ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশ নিয়েছে ব্যবস্থা, দেরিতে হলেও নিয়েছে, পুলিশই গ্রেফতার করেছে মূল অভিযুক্তকে। কিন্তু আপনারা সে সময় স্পষ্ট রাজনীতি করেছেন তৃণমূল কংগ্রেসের দাবি, এবং আপনারা সেখানে হেরেছেন। এমনকি সন্দেশখালী বিধানসভাতেও আপনারা হেরেছেন। কেন দুটি ক্ষেত্রে আলাদা বিচার হবে কেন? আচ্ছা, প্রথম কথা, সন্দেশখালীতে তৃণমূল রাজনীতি না করার কথা বলে তারপরে কি হয়েছিল? তারপরে দেখা গেছিল 56 দিন শেখ শাহজাহান নিখোঁজ, রাজীব কুমার মাঝ নদীতে গিয়ে কার সাথে মিটিং করলেন কি জানা নেই।
তার আরও দিন 15 পরে শেখ শাহজাহান অ্যারেস্ট হলেন, তাকে প্রায় গার্ড অফ অনার দিয়ে কোর্টে নিয়ে গিয়ে পেশ করা হলো। ঠিক, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বিবৃতি দিলেন শেখ শাহজাহানের পক্ষে দাঁড়িয়ে, এবং দেখা গেল শেখ শাহজাহান একটি ব্যক্তির বিরুদ্ধে মামলা, সেই মামলায় সিবিআই তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার এখনও সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। তো এগুলো কোনোটাই রাজনীতি নয়, এগুলো পুরোটাই ব্যবসা। আমিও মেনে নিলাম আপনার সাথে, এটা কোনোটাই রাজনীতি নয়, পুরোটাই ব্যবসার অঙ্ক, এবং সেই ব্যবসার অঙ্কে তৃণমূল শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছিল। এবার আপনি দেখুন আজকে এইখানে এই যে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং যেভাবে ঘটেছে সেটা আরও দুঃখজনক, এবং যে কারণে ঘটেছে খুবই দুঃখজনক। কিন্তু এখানে কি কোনো দেখেছেন কোনো মুখ্যমন্ত্রী বা কেউ, একজনও সরকারের প্রশাসনের কেউ ওই দোষী ব্যক্তিদের হয়ে দাঁড়িয়েছেন? একটা মিল আছে সন্দেশখালীর সঙ্গে, বলবো? বলুন। সন্দেশখালীতে 56 দিন লেগেছিল গ্রেফতার করতে। হ্যাঁ, ঠিক আছে। এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশ এত স্ট্রং আপনাদের অনুযায়ী, বাংলায় পুলিশ কাজ করে না আপনারাই তো বলেন, কিন্তু এখনো মূল অভিযুক্ত একজন সাধারণ ধর্মগুরুকে আপনারা খুঁজে পাননি। ইনি কোনো বড় ক্রিমিনাল নন আপনাদের বক্তব্য অনুযায়ী, বড় ক্রিমিনাল নন। এবার চারটে অভিযোগ আছে, ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ আছে, বড় ক্রিমিনাল নন, কিন্তু খুঁজে পাননি আপনারা এখনো। না, খোঁজা হচ্ছে। দেখুন আপনারাই, আমি দেখাতে যাচ্ছিলাম, আপনারাই দেখালেন যে তিনি অখিলেশ যাদব সহ কাদের সঙ্গে তিনি ওঠা বসা করতেন এবং কারা গিয়ে সেখানে নিয়মিত হাজিরা দিতেন, আপনারাই দেখালেন, আমার আর দেখানোর দরকার পড়লো না। পালিয়ে কেউই থাকতে পারবে না। দেখুন এখানে ঘটনার পরেই এসআইটি তৈরি করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে, এবং এটা একটা টেকনিক্যাল বিষয়, এটা সবাই জানি আমরা, যে প্রথম মামলাটা অর্গানাইজারদের বিরুদ্ধে হয়, অর্গানাইজারদের, এবং যদি ওনাকে ছেড়ে দেওয়ার এতটাই চেষ্টা থাকতো তাহলে আজকে সকালেই ওনার আশ্রমে পুলিশ পৌঁছে যেত না। এই খবরটাও নিশ্চয়ই আপনারা পেয়েছেন। মাত্র 40 জন পুলিশ দেওয়া হয়েছিল, 2.5 লক্ষ ভিড় হয়েছিল। পুলিশ দেওয়া হয়েছিল কারণ ওখানে অর্গানাইজারদের পক্ষে বলা হয়েছিল জমায়েত হবে 500 লোকের, অর্গানাইজারদের পক্ষে বলা হয়েছিল জমায়েত হবে 500 লোকের, সেটা এফআইআরেও উল্লেখ আছে যে এবং এটা এই ধর্মগুরুর আয়োজন, যারা অর্গানাইজার তারা এটা প্রথমবার করেননি, তারা এর আগে কোভিডের সময়ও এই ঘটনা করেছেন, 50 জনের লোকের জমায়েত করবেন বলে 50,000 লোকের জমায়েত করেছেন। তো এটা সেটাও এফআইআরে উল্লেখ আছে, এখানে কোনোটাই ঢাকার চেষ্টা হয়নি। আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, যেহেতু ওখানে যোগী আদিত্যনাথ তার আধ্যাত্মিকতায় এই সমস্ত সেলফ স্টাইলড এবং সেলফ মেড ধর্মগুরুরা তো তার উপরে যেতে পারবেন না, কাজেই তার কাউকে ভয় পাওয়ার নেই, সে তিনি অখিলেশ যাদবের ঘনিষ্ঠ হন। আর আমি লিপিকার কাছে আসতে চাইবো। লিপিকা, মল্লিকার্জুন খার্গের একটা বক্তব্য শোনার পর আমি একটু রিসার্চ করছিলাম, তাতে দেখলাম কর্ণাটক আর মহারাষ্ট্র ছাড়া যে আইনের কথা মল্লিকার্জুন খার্গে বলছেন, যে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে সুপারস্টিশন কাজ করে, মানে কুসংস্কার কাজ করে, যেমন এক্ষেত্রেও সবাই নাকি পদধূলি পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল এবং সেই কারণে হুড়োহুড়িতে এই মৃত্যু হয়। ফলে এটা একটা নিঃসন্দেহে সুপারস্টিশনের জায়গা বা একটা কুসংস্কারের জায়গা বলে অনেকে বলছেন। এবার এই সংস্কার এক একজনের ব্যক্তিগত, এক্ষেত্রে আমার কোনো আলাদা বক্তব্য নেই, কিন্তু এটার জন্য একটা আইন আনা দরকার। আপনারা এত বছর শাসন করেছেন দেশ, আপনাদের কখনো মনে হয়নি যে আইনটা আনা দরকার ছিল? তার আগে এরকম প্রয়োজন পড়েনি, কারণ ভারতবর্ষের ইতিহাসে নেই যে কোনো প্রধানমন্ত্রী বলেছেন যে আমার কোনো বায়োলজিক্যাল ফাদার মাদার, মানে বায়োলজিক্যাল আমি আসিনি, বায়োলজিক্যাল চাইল্ড নই, আমি ঈশ্বরের প্রেরিত দূত হয়ে এসেছি। এই কথাটা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীকে বলার দরকার পড়েনি। তা উনি এই কুসংস্কারের জন্ম দিয়েছেন অলরেডি। এই কথা বোধহয় আমাদের ভারতবর্ষের সব থেকে বড়, যাকে আমরা হিন্দুরা আমরা সনাতন ধর্মে যাকে মানি, সেই রামকৃষ্ণদেব, বিবেকানন্দ স্বামীজিও বলেননি এই কথা যে আমার বায়োলজিক্যাল চাইল্ড আমি নই, এ কথা তারাও বলেননি। কিন্তু আজকে আমরা প্রধানমন্ত্রীর মুখে এই কথা শুনলাম, তা সেই জন্য ওর এই জন্মটা তো দিয়ে দিলেন অলরেডি। ভারতবর্ষে এই প্রথম আমরা দেখেছি উত্তরপ্রদেশে একজন সন্ন্যাসী, শুনেছি সন্ন্যাসী নাকি ত্যাগী হন, ভোগী হন না, তিনি গেরুয়া পরে তিনি আজকে রাজ্য চালাচ্ছেন। আজকে তার রাজ্যে বিলকিস বানুর ঘটনা ঘটছে, তার রাজ্যে বিলকিস বানুর ঘটনা একটু পড়াশোনা করে বলুন লিপিকাদি, একটু পড়াশোনা করে বলুন। হাতরাস ঘটেছে, তার রাজ্যে হাতরাস ঘটেছে, উন্নাও ঘটেছে, তো এগুলো ঘটেছে।
আজকে ভারতবর্ষে বিলকিস বানু ঘটেছে, বিলকিস বানুর আজকে প্রশাসনের কথা বলছে, আজকে সেই বিলকিস বানুর ধর্ষকরা বাইরে বেরিয়ে এসে তাদের গলায় মালা পরিয়ে তাদের লাড্ডু খাইয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জিনিস আমরা দেখেছি। অখিলেশ যাদবের সঙ্গে যদি সম্পর্ক থেকে থাকে এই ভোলে বাবার, তাহলে এতদিন কি অখিলেশ এই কি বলে আপনাদের আদিত্যনাথ যোগী কি তাহলে এতদিন চোখ বন্ধ করে ঘুমোচ্ছিলেন কেন? তাহলে এতদিন ধরেনি। এবং না আপনি বললেন তো, আপনি তো অখিলেশ যাদবের কথা অখিলেশ যাদবের সাথে সম্পর্ক থাকলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে। আমরা কি ফ্যাসিস্ট নাকি? তোমরা তোমাদের চ্যানেল জানতে পারছে যে ভদ্রলোকের সম্পর্কে, ভদ্রলোকের নাকি ধর্ষণের অভিযোগ ছিল তার ইয়েতে, অথচ যোগীজি জানেন না, যোগীজি জানেন না যে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। 97 সালে ধর্ষণের অভিযোগ, 99 সালে তিনি সাধু হয়ে যান, মানে এই স্বঘোষিত ধর্মগুরু। 97 থেকে 2015 সমাজবাদী বিএসপি এরা কেউ ধরতে পারেনি। এবং দায়িত্বটা কিন্তু মানে উনি জানেন লিপিকালি জানেন যে ধরতে পারলে কে ধরতে পারবে, একমাত্র যোগী আদিত্যনাথ। ওই জন্য 97 থেকে 2015 উনি হিসেবে ধরলেন না। আপনি তো নিজেই বললেন যে অখিলেশ যাদবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তাহলে সম্পর্কটা তাহলে সেটা মেনে নিন, বাঁচিয়েছিল ভালো ছিল। এবার মানে মেনে নিন অখিলেশ যাদব ওকে বাঁচানোর চেষ্টা করছে, সেটা বলেই বলুন। তাহলে ধরতে হবে 2014 পর তো তাকে ধরতে হবে, সে যদি অন্যায় করে থাকে। যদি কংগ্রেস আমলে তো বলছি যে আপনি জানেন ধরলে একজনই ধরতে পারে, বাকিরা ধরবে না, কিন্তু ধরলেন না। আপনি জানেন না ধরাতে 121 জনের প্রাণ গেল, না ধরাতে 121 জনের প্রাণ গেল। এবং সেই অখিলেশ বা অখিলেশের কাছে আপনি এক্সপেক্ট করেন না যে অখিলেশ এটা ধরবে, সেটাই তো বললাম। আপনারা কিন্তু ওনাদের সবসময় আমরা কি দেখছি, সবসময় দেখছি আজকে রেলের দুর্ঘটনা ঘটছে, বলা হচ্ছে বাবা ভোলে এবং আজম খান এদের নিয়েই চলে। আজকে রেল দুর্ঘটনা ঘটছে, বলছে দুঃখজনক ঘটনা। আজকে 121 জনের প্রাণ যাচ্ছে, বলছে দুঃখজনক ঘটনা। তাহলে সবকিছুতেই দুঃখজনক ঘটনা, কেবল দুঃখজনক ঘটনা, এই কথাটা বলেই কি পার পেয়ে যাওয়া যাবে? বেশ, আজকে এই আমলে আমরা রাম রহিম দেখলাম, আমরা আশারাম বাপু দেখলাম, আমরা দেখলাম কিভাবে ব্যবসা করে খাচ্ছে রামদেব বাবা। রামদেব বাবার বিজনেস নিয়ে কত রকম ধরা পড়ছে, যে কত ছলচাতুরি কত কিছু ধরা পড়ছে। পার্থপ্রতিম রায়, আমি আপনার কাছে জানতে চাইবো, এই ধরনের ধর্মগুরু যারা হন তাদের এই যে হঠাৎ করে ফুলে ফেপে ওঠা, সামান্য একজন কনস্টেবল পদের চাকরি ছেড়ে আজ থেকে 15-16 বছর 20 বছর আগে তিনি হঠাৎ করে ফুলে ফেপে উঠলেন, কি বিশাল আশ্রম, দিনের পর দিন চোখের সামনে পুলিশের সামনে তার এই যে ব্যবসা, এটা কিভাবে চলছিল, কিভাবে সম্ভব হচ্ছিল যদি সেখানে রাজনৈতিক মদত না থাকে? সেখানে তাহলে কি রাজনৈতিক নেতারাও এই ধরনের সাধু বাবাদের বা আমরা এই যে স্বঘোষিত ধর্মগুরু তাদের ভোট ব্যাংক, তাদের ভক্তদের ভোট ব্যাংকের ভয়ে তারা কিছু বলতেন না? দেখুন, আমি বিষয়টাকে আজকের আলোচনার পার্সপেক্টিভটা এইভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে হাতরাসের ঘটনা সম্পূর্ণভাবে একটা অ্যাডমিনিস্ট্রেশন ফেইলার। কেন ফেইলার? এই বিজেপির প্রতিনিধি কিছুক্ষণ আগে বললেন এবং আমরা সকলেই জানি যে কোভিড আবহে যেখানে 50-100 জনের জমায়েত করার ছিল, তিনি 50,000 জমায়েত করেছেন। তাহলে এ ধরনের একজন ব্যক্তি যার এ ধরনের নজির রয়েছে, যিনি আইন শৃঙ্খলা না মেনে এত জমায়েত করেন, তাহলে তাকে অনুমোদন দেওয়া হলো কেন? তার আগে বিষয়টাকে যাচাই করা উচিত ছিল, অথবা প্রিভিয়াস ইনসিডেন্টকে সামনে রেখে পুলিশি অ্যারেঞ্জমেন্ট সঠিকভাবে করা উচিত ছিল। যে এত লোক জমায়েত হতে পারে, 50,000 তারা বলেছে, তার মানে 2 লক্ষ লোক জমায়েত হবে, তার নিরিখে পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত। তাহলে কি আমরা বলবো যে এই প্রশাসক বা উত্তরপ্রদেশ সরকারি কায়দা করে এতগুলো মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিল, তাদের কাছে কোনো ধরনের আগাম কোনো রিপোর্ট নেই, তাদের কোনো ডিআইবি রিপোর্ট ফেইলার, তাদের সমগ্রভাবে প্রশাসন ফেইলার, তারা দায়বদ্ধতা কেন গ্রহণ করছে না? 100 উপর বেশি মানুষের এই মৃত্যু, যার মধ্যে মহিলারা সব থেকে বেশি, তাদের মৃত্যুর জন্য দায়ভার কেন উত্তরপ্রদেশ সরকার গ্রহণ করবে না? এটা কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে। কোন ভাষায় বলে এটাকে দিয়ে ওটাকে ঢাকবো, এটাকে দিয়ে ওটাকে পাল্টা কথা বলবো, তার সঙ্গে কার ছবি আছে এটা বড় কথা নয়। বড় কথা হলো
ঘটনাটা ঘটেছে তার জন্য প্রিকশনস মেজার কেন অ্যাডমিনিস্ট্রেশন নিতে পারেনি, তার ব্যর্থতা কেন, এই দায়ভারটাকে নেবে। আজকে কথায় কথায় বাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল হকিকত ধরা হয়। উত্তরপ্রদেশে এই এতগুলো মানুষের মৃত্যু হলো, যারা আহত তাদের চিকিৎসা করার জন্য হাসপাতালে ডক্টর নেই, অ্যাম্বুলেন্স নেই পর্যাপ্ত, তাদেরকে ট্রাকের পিছনে ডেড বডি গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে বাসের করে ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, তাদের পা ঠা সব বেরিয়ে আছে। আমরা কোন রাজ্যে, আমরা দেশে বাস করছি যে উত্তরপ্রদেশকে যোগী আদিত্যনাথ সরকারকে বিজেপি মডেল বলার চেষ্টা করে? তার অবস্থা আজকে কি তাই? ডাবল ইঞ্জিনের সরকারের অবস্থা কি তাই? তার ব্যর্থতা দায়ভার কেন এটার উত্তরটা দীপ্তাশ্বদার কাছ থেকে নেব। এই ছবিটা আমরা দেখেছি, উনি কিন্তু বানিয়ে কিছু বলছেন না, না না, এটা এবং আমরা অভিযোগ শুনলাম যে হাসপাতালে একজন ডাক্তার গেরুয়া রং তো করেছেন, গেরুয়া রংটা করেছেন ঠিকই, কিন্তু ডাক্তার মাত্র একজন। না না, দেখুন এবার সেইখানে তো প্রশাসনিক তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে যে কেন অ্যাম্বুলেন্স ছিল না, সেটা আলাদা কথা দীপ্তাশ্বদা। আমি কিন্তু আমার প্রশ্নটা আপনি একটু আমার পয়েন্টটা শেষ করতে দিন, একটু পয়েন্টটা আমি শেষ বলছি করতে দিন। তদন্ত হবে, শাস্তি হবে, সব মানলাম, কিন্তু আপনারা যে প্রচার করেন সেই প্রচারের ছবিটা তো ধরা পড়ে গেল। আপনি একটা জিনিস বলুন তো, আজকে মেটিয়াবুরুজ আরে দুঃসময় তো বন্ধু চেনা যায়, সৈকতদা এক সময় তো চেনা যায়। 10 সেকেন্ড একটা পয়েন্ট বলে নিন। আজকে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হসপিটালে ছানি কাটাতে গিয়ে আজকের খবর এক্স্যাক্টলি 30 জন তারা দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাহলে তার জন্য আমার মমতা ব্যানার্জির এগেনস্টে এফআইআর হওয়া উচিত, এবং আশা করি পার্থদা সেটা সমর্থন করবেন না, কারণ টেকনিক্যালি সেখানে মমতা ব্যানার্জিকে দায়ী করা যায় না, এবং মমতা ব্যানার্জিকে যদি ব্যবস্থা নিতে হয়, যদিও উনি নেবেন কিনা সন্দেহ, মেডিকেল কলেজে ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছেন না, এবং সেখানে একটা তদন্ত কমিটি করে তদন্ত করতে হবে। এবার আপনি দেখুন 2017 সালে গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল, কোনো ধর্মগুরু, কোনো রাজনৈতিক নেতা, কারুর কোনো বিষয় ছিল না। উত্তর 24 পরগনাতে দই চিড়ে মেলাতেও পদপিষ্ট হওয়ার প্রশাসনিক কর্তাদের দোষ ছিল। আজ অবধি সেগুলো কোনো প্রশাসনিক কর্তার শাস্তি হয়েছে? বরং যে প্রশাসনিক কর্তা সেই দায়িত্বে ছিলেন তিনি আজকে রাজ্যের ডিআইজি হয়ে গেছেন। এইগুলোই তো হিপোক্রেসি। এই জন্যই বারবার আমরা বলছি যে যদি তার মানে মানুষ গিনিপিগ নিতে চান দেশকে, তার মানে মানুষ গিনিপিগ, মানুষ গিনিপিগ হয়ে যাচ্ছে। এই কুসংস্কার থেকে দেশকে বার করতে চান, রাজনীতির উপরে আসুন, রাজনীতির ঊর্ধ্বে উঠুন, রাজনীতির ঊর্ধ্বে জিনিসগুলো। আমি এটাই তো বোঝার চেষ্টা করছিলাম দীপ্তাশ্বদা, মানুষ গিনিপিগ বাঁচানোর চেষ্টা, মানুষ গিনিপিগ হয়ে যাচ্ছে। আমি বিশ্বজিৎ, আমি এটাই আজকের অনুষ্ঠানে বোঝার চেষ্টা করছিলাম। ঝাঁপিয়ে পড়বো এই কারণে 121 জনের মৃত্যু। আরেকটা দুর্ভাগ্যজনক খবর শুনুন, দর্শকদের কাছে বলছি, 121 জনের মরদেহ দেখে পুলিশ মর্গে, মানে ওই সময় হাসপাতালে থাকা মর্গের একজন সরকারি আধিকারিকের মৃত্যু হয়, যে এত লাশ দেখে তিনি মাথা ঠিক রাখতে পারেন, মানে আরো একজন বাড়লো, 122 জন। আমি বিশ্বজিৎদার কাছে জানতে চাইবো, ভাবতে পারছেন সৈকত, 121, আমি তো এই দৃশ্যটা ভেবেই তো আজকে নেওয়া যায় না সময়, তো সেখানে প্রশাসন, এমনকি যারা প্রশাসনের লোক আছে তারাও তো মানুষ, আমি বিশ্বজিৎ আপনার কাছে জানতে চাইছি, আপনারা সাংবাদিক, আপনারাও হয়ে যাবেন। মানুষ দিন দিন গিনিপিগ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমাকে নিজেকেও তাই মনে হচ্ছে। মানে আমি এর সঙ্গে এটাকে যুক্ত করে, অনেকে বলবেন যে আজব প্রশ্ন করছো ভাই তুমি, আমি বলছি সম্ভবত আজ বা আগামী কাল থেকে আমাদের মোবাইলের রিচার্জ বেড়ে যাচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল ফ্রি রিচার্জ, ফ্রি, তুমি সিম নাও। তারপর আমরা সিম নিলাম, তারপর সেটা আরেকটু বাড়লো, এখন ভোট শেষ আরো একটু বাড়লো। জমি বাড়ি ক্রয় করতে যাবেন, আপনার 2% বেশি দিতে হবে। পেট্রোলের দাম 1 টাকা 20 পয়সা বেড়ে গেল। মানুষ গিনিপিগ হয়ে গেল। ধর্মীয় সভায় গিয়ে 121 জন পিষে মরে গেল। ছানি অপারেশন করতে গেল, চোখ অন্ধ হয়ে গেল। এবার তো দেখছি বাড়িতে বসে থাকতে হবে। বিশ্বজিৎ, বাড়িতে বসে থাকতে হবে। আমার মনে হয় সৈকত, আমরা যখন স্টুডিওতে বসে আলোচনা করছি, আমি দুবার ঘড়িটা দেখলাম যে এটা 2024 সাল কিনা। আমার মনে হচ্ছিল এটা 1824 সালের ঘটনা, কারণ এখনো এই সব ধর্মগুরুদের কেন তোষণ করা হয়? তুমি বারবার আলোচনার প্রসঙ্গে বলেছো তোষণের মূল কারণ ভোট। বেশি দূরে যাওয়ার দরকার নেই। এই রাজ্যে একই ধরনের ঘটনা, যখন বালক ব্রহ্মচারী মারা যান সুকচর আশ্রমে, প্রচুর মানুষ গিয়ে জড়ো হয়েছিলেন। আমি আরো একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দেবো তোমাদের। বারুণীর মেলা, ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়, সারা ভারতবর্ষের বাইরে থেকে লাখ লাখ মানুষ আসেন। পুলিশ প্রশাসন সেটা দেখেন না, যথাযথভাবে তারা এটা করেন। এটা কোনো যুক্তিতে, কোনো রাজনৈতিক রঙে
ক্যালাসনেস অ্যান্ড ফেলিওর অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সে 2000 হোক, 50,000 হোক, 5 লাখ লোক হোক, পুলিশ যদি 500 লোক বা 2500 লোকের পারমিশন দিয়ে থাকে, তার বেশি লোক সেখানে ঢুকতে পারলো কেন? সেখানে পুলিশের ব্যর্থতার দায় নিতেই হবে, কোনো যুক্তি দিয়ে, কোনো রাজনীতি দিয়ে এটা করা যাবে না। কতদিন মানুষ চুপ করে থাকবে? যারা আজকে পায়ের ধুলো নিতে গেছে, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের অন্ধবিশ্বাস, সেইগুলো নিয়ে এই আলোচনার শো এটা নয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে প্রশাসন যদি তৎপর না হয়, কিসের স্বর্গরাজ্য? যোগী আদিত্যনাথ এ রাজ্যে এসে মডেল রাজ্যের কথা বলেন। তিনি বলেন যে দেখে আসতে, বারবার নেতারা এসে বলেন যে একবার গিয়ে বাংলা থেকে উত্তরপ্রদেশ দেখে আসুন। কি দেখে আসবো আমরা, বলো তো? এটা দেখে আসবো? মোরবি ব্রিজ আমরা দেখিনি? আমরা দেখছি না যে এই ধরনের ঘটনা ঘটলো? দুদিন আগে বিহারে একটা ব্রিজ কিভাবে ভেঙে পড়লো? একই ধরনের। আমি তোমাকে বলবো যে সিট গঠন করা হয়েছে, এ তো এ রাজ্যের মতোই। বিরোধীরা প্রশ্ন তোলে কিছু হলে কেন সিট গঠন করা হবে? তার মানে যারা অভিযোগ করছে আজকে এই ধরনের ঘটনা ঘটেছে, এর দায় কে নেবে? সেই দায়টা নিতে হবে। খালি তদন্ত কমিটি তৈরি হয়ে গেল, 5টা কমিটি তৈরি হলো, সেটা নয়। সরাসরিভাবে এই ফেলিওর কার? এই ক্যালাসনেসের জন্য 121 জন মানুষ তারা মারা গেলেন। নিশ্চয়ই যারা প্রশাসনে ছিলেন, যারা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, তাদের দায়িত্বে কেউ ছিল, পুলিশ মন্ত্রী ছিল। এ রাজ্যে তো কিছু ঘটনা ঘটলে, চোপড়ার ঘটনা ঘটেছে, প্রত্যেক মুহূর্তে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছে মানুষজন, বিরোধী দলনেতারা চাইছে। আমি বারবার বলি, আমরা যে আলোচনা করছি, প্রধানমন্ত্রী আজকে বলেছিলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে। এই ধরনের ঘটনা যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে তার তদন্ত, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, এই ভারতবর্ষের ছবি খুব গুরুত্বপূর্ণ কথা বিশ্বজিৎ আপনি বলেছেন, এবং আপনার কথা সূত্র ধরে আমি বলি 121 জনের মৃত্যুর কারণে কতজনকে সাসপেন্ড করবেন? 122 জনকে সাসপেন্ড করতে পারবেন? সম্ভব? করে দেখান তো দেখি। যদি দরকার 121 জনের মৃত্যুর জন্য 122 জনকে সাসপেন্ড করে দেখান, জেলে পুরে দেখান, তাহলে বুঝবো ঢক আছে। 22 জনকে সাসপেন্ড করে একজন বা দুজন হবেন, কেন দায় নেবে মানুষ? আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো সরকারের দিকে তাকিয়ে থাকি। আমাদের বাড়িতে পেটের ভাত আপনারা জুগিয়ে দেন না, আমার ইনকামের টাকাটা আপনি দেন না। আমি ইনকাম করে খাই, আমরা ইনকাম করে চলি, আমার উপার্জন আমি করি, সরকার আমাকে ভিক্ষে দেয় না। তাই সরকারের কাজটা সরকার করুন, সংসদে গিয়ে শুধু চিৎকার করলে হবে না, কাজটা করে দেখান। শাসক বিরোধী উভয়কেই বলছি, গেরুয়া বসন পরে শান্তির বার্তা দিলে হবে না, শান্তিটা যেন বজায় থাকে সেটা আপনাকে দেখতে হবে। 121 জনের পরিবারের কাছে আমার এটাই আবেদন, সারা ভারতবর্ষের মানুষের কাছে আমার এটাই আবেদন, কোনো কুসংস্কারে পা দেবেন না, কোনো রাজনৈতিক দলের কথায় পা দেবেন না। নিজের ভালো মন্দ নিজেকে বুঝুন, যদি সরকার কাজ করতে না পারে পাল্টে দিন। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। নমস্কার।